নোট বাতিলে সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং কালো টাকা উদ্ধার না হওয়ায় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমতা চাইতে বললেন অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর রঞ্জন চৌধুরী বলেন, নোট বাতিলে 4 বছরের মধ্যে ফলে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি, কালো টাকা উদ্ধারও হয়নি। নোট বাতিলের মধ্য দিয়ে দেশে সন্ত্রাসবাদ কমেনি। মোদির কথায়, ডিজিটাল লেনদেনের চেয়ে করোনা আবহে মানুষ বেশি ডিজিটাল লেনদেনে আগ্রহী হয়েছেন। আপনারা জানেন যে নোটবন্দি, যাকে আমরা বলি ডিমনিটাইজেশন, সেই নোটবন্দির ৪র্থ বছর, আজ থেকে 4 বছর আগে আজকের দিনে রাত্রি 8টায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাঁর খামখেয়ালির প্রথম নিদর্শন হিসাবে হঠাৎ করে কোনো আলোচনা নেই, কোনো পরামর্শ নেই, বিশেষজ্ঞদের মতামত নেই, 500 টাকা 1000 টাকার নোট সমেত তিনি নোটবন্দি ঘোষণা করলেন। সেদিন তার বক্তব্য ছিল কি? সেদিন তার বক্তব্য ছিল, নোটবন্দি করলে ভারতবর্ষের কালো টাকা উদ্ধার হবে, নোটবন্দি করলে বাইরে চুপ করে থাকতে বলব, নোটবন্দি করলে ভারতবর্ষের সন্ত্রাসবাদ বন্ধ হবে, নোটবন্দি করলে ভারতবর্ষে আমরা ক্যাশলেস ইকোনমি, অর্থাৎ টাকা ছাড়া অর্থনীতি আমরা চালু করতে পারবো, অর্থাৎ ডিজিটাল ইকোনমি আমরা চালু করতে পারবো। একদিন দুদিন নয়, 4 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে নোটবন্দির ঘোষণা মানুষকে অপ্রস্তুত করে দেয়। হঠাৎ করে মানুষ এক গভীর সংকটের মধ্যে পড়ে যায়। কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ আজও, বিশেষ করে গ্রাম বাংলার মানুষ, তারা সবাই আমরা নগদের কারবারে, নগদের ব্যবহারে অভ্যস্ত। স্বাভাবিকভাবেই বিনা প্রস্তুতিতে নোটবন্দি করার কারণে ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের মানুষের স্বাভাবিক জীবনযাপন সর্বত্র ত্রাহি ত্রাহি অবস্থা আমরা দেখতে পেলাম। প্রশ্ন হচ্ছে এখানটাই যে বলা হয়েছিল কালো টাকা উদ্ধার হবে, আজ পর্যন্ত সরকার কথা বলতে পারেনি যে নোটবন্দির কারণে ভারতবর্ষে কত কালো টাকা উদ্ধার হয়েছে। বরং আমরা কি দেখলাম? আমরা দেখলাম নোটবন্দির কারণে, আমরা ভেবেছিলাম সরকারের কথা অনুযায়ী, সরকার বলেছিল নোটবন্দির কারণে 4 থেকে 5 লাখ কোটি টাকা আর কেউ ব্যাংকে জমা দিতে আসবে না, সেটা সরকারের রোজগার হয়ে যাবে। তিজোরি থেকে যারা কালো টাকার মালিক, তারা তিজোরি থেকে নোট বার করতে পারবে না। তালি পড়তো নরেন্দ্র মোদীর ভাষণে। নরেন্দ্র মোদী বলেছিল, মাত্র 50 দিন আমাকে সময় দিন, সব সমস্যা মিটিয়ে দেব, না হলে আমাকে আপনাদের মনের মতন কোনো চৌরাস্তায় দাঁড় করিয়ে আমাকে শাস্তি দেবেন। আমরা কি দেখলাম? নোটবন্দির পর 2 বছরের মধ্যে 99% উপরে টাকা জমা পড়ে গেল। অর্থাৎ বলা হয়েছিল 4 থেকে 5 লাখ কোটি টাকা কালো টাকা ধরা পড়বে। ধরা তো পড়লই না, বরং যে নোটটা বাতিল করা হলো কালো টাকা ধরবে বলে, সেই নোটের 99%-এর বেশি টাকা রিজার্ভ ব্যাংকে জমা পড়ে গেল। অর্থাৎ কালো টাকার কোনো হদিশ আমরা পেলাম না। তাহলে কি এটা ধরে নেওয়া যায় যাদের কাছে প্রকৃত অর্থে কালো টাকা ছিল, তারা এই নোটবন্দির সুযোগ নিয়ে নতুন করে তাদের টাকাটাকে সাদা করে নিল? যদি তা না হয়, তাহলে সরকারের ঘোষণা অনুযায়ী 4 থেকে 5 লাখ কোটি টাকা যেখানে সরকারের নোটবন্দির ফলে ব্যাংকে আসবে না, সেটা সরকারের রোজগার হবে বলে ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ 4-5 লক্ষ কোটি টাকা কালো টাকা ভরা হবে বলে ঘোষণা করেছিল সরকার, সেটা আজকে ব্যর্থ হলো কেন? নাম্বার 2, বেরোনোর আগে সব থেকে প্রথম রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি কমলা হ্যারিসকে ভারতবর্ষে নিয়ে এসে জমকালো অভিনন্দন জানানোর প্রস্তাব রেখেছি এবং সেটা ন্যাশনাল মিডিয়ায় সেটা প্রকাশ পেয়েছে। আমেরিকার বিদেশ নীতি
হঠাৎ কোনো প্রেসিডেন্ট এলো আর গেল তাতে পরিবর্তিত হয় না। আমেরিকার বিদেশ নীতিতে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তাদের একটা বড় ভূমিকা থাকে। শুধুমাত্র একটা প্রেসিডেন্ট ঠিক করে ফেলে না আমেরিকার বিদেশ নীতি কী হবে। আমেরিকার বিদেশ নীতির একটা পরম্পরা আছে, যেমন ভারতের বিদেশ নীতির একটা পরম্পরা আছে। বিদেশ নীতি কোনো দেশেরই রাতারাতি পাল্টায় না। আজকে ট্রাম্প ভারতবর্ষের দিকে হাত বাড়িয়েছিল সহযোগিতার, সে সহযোগিতা বাইডেনকেও করতে হবে, কারণ এখানে আমেরিকার নিজস্ব স্বার্থ জড়িয়ে আছে। প্যাসিফিক ওশানে, ইন্দো প্যাসিফিক ওশানে আজকে চীন নামক দেশ যেভাবে তার বিস্তারবাদী রাজনীতি করছে, এক্সপ্যানশনিস্ট পলিটিক্স করছে, পলিটিক্স অফ এক্সপ্যানশনিজম, চীনের সরকার যেটা করছে তাতে তারা প্রশান্ত মহাসাগরের উপরে তাদের নিজেদের দখল বাড়াতে চাইছে। সেখানটায় আমেরিকা বসে থাকতে পারে না। তাই আমেরিকাকে চীনের এই এক্সপ্যানশনের বিরুদ্ধে, এই প্রসারের বিরুদ্ধে তাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে ভারতবর্ষকে তারা মনে করছে এটা একটা ফ্রন্টলাইন স্টেট, যারা এটা একটা ফ্রন্টলাইন কান্ট্রি, যারা চীনের বিরুদ্ধে মোকাবেলায় একটা সহযোগী শক্তি হিসাবে তাদেরকে প্রমাণ করাতে পারে। এখানটায় কি হয় জানেন, কনভার্জেন্স অফ ইন্টারেস্ট হয়। অর্থাৎ আমেরিকার ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্ট, সেটা যখন এক জায়গায় আসে সেটাকে বলা হয় কনভার্জেন্স অফ ইন্টারেস্ট। আমাদের উভয়ের ইন্টারেস্ট চীনকে রোখা। চীন ভারতবর্ষকে আক্রমণ করতে চাইছে, লাদাখ এলাকায় বিস্তীর্ণ এলাকা দখল করে রেখে দিয়েছে চীন। প্রায় 1000 স্কোয়ার কিলোমিটার এলাকা লাদাখে চীন দখল করে রেখেছে। তাই চীনের সঙ্গে লড়তে গেলে ভারত মনে করছে আমি একা নয়, এবং এটা আমরাও সমর্থন করি যে পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ একসঙ্গে চীনের মোকাবেলা করা দরকার। সেই জায়গাটাই আমেরিকার স্বার্থ, ভারতবর্ষের স্বার্থ একটা জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে, যাকে বলা হয় কনভার্জেন্স অফ ইন্টারেস্ট। পৃথিবীর গ্লোবাল বিশ্ব রাজনীতির পরিপ্রেক্ষিতে সবসময় মাথায় রাখতে হবে আমাদের যে প্রত্যেকটা রাষ্ট্র তার নিজস্ব ইন্টারেস্টে চলে। There is neither foe nor friend in diplomacy. Only interest matters. অর্থাৎ রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে না চিরস্থায়ী কোনো শত্রু আছে, নাইদার পার্মানেন্ট ফো নর পার্মানেন্ট ফ্রেন্ড, অনলি ইন্টারেস্ট ম্যাটার্স। অর্থাৎ স্বার্থ সেখানটাই শেষ কথা বলে। সেই পরিপ্রেক্ষিতে আমেরিকার সঙ্গে ভারতের আজকের যে সম্পর্ক, এটা একটা ন্যাচারাল ফ্রেন্ডশিপের মধ্যে পড়ে, এটা একটা ন্যাচারাল অ্যালায়েন্সের মধ্যে পড়ে। আমরা তাদের সামরিক অ্যালাই নই ঠিকই, কিন্তু একটা ন্যাচারাল অ্যালায়েন্স আমাদের মধ্যে হচ্ছে। তার জন্য যে কোয়াড, আমেরিকা, অস্ট্রেলিয়া, তোমার জাপান মিলে, ভারতবর্ষ মিলে যে কোয়াড কনসেপ্ট, যেটা প্যাসিফিক ওশানে চীনকে রোখার, তাতে আমরা অংশগ্রহণ করেছি। মালাবার এক্সারসাইজ হচ্ছে তার জন্য। বন্দি করলে ভারতবর্ষে কাশ্মীর সমেত সব জায়গায় সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, কারণ সন্ত্রাসের পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে নোটবন্দি, কালো টাকা। এটাই বলেছি। ভারতবর্ষে কি প্রকৃত অর্থে সন্ত্রাস বন্ধ হয়েছে? আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই তাহলে কি দেখব? সন্ত্রাস যেমন চলছিল তেমন চলছে। 370 ধারা বিলোপ হলো, গোটা কাশ্মীরকে সশস্ত্র বাহিনীতে ঘিরে দেওয়া হলো। 4 বছর কালো টাকার বন্ধ করার জন্য নোটবন্দি করা হলো, কিন্তু আজও কাশ্মীরে সন্ত্রাস বন্ধ হলো না। আজও ছত্তিশগড়ে নকশালি বা মাওবাদী হামলা বন্ধ হলো না। আজও মহারাষ্ট্রে বিভিন্ন এলাকায়, উড়িষ্যার বিভিন্ন এলাকায় মাওবাদী হামলা বন্ধ হলো না। তার মানে নোটবন্দি করে আমরা কি দেখলাম? সন্ত্রাসবাদ বন্ধ হলো না। নোটবন্দি করে ঘোষণা করা হয়েছিল যে জাল টাকা কারবার রুখে দেওয়া হবে, অথচ রিজার্ভ ব্যাংক বলছে জাল টাকার কারবার রোখা সম্ভব হয়নি। প্রত্যেক বছরই জাল টাকা ধরা পড়ছে। কয়েকদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা জায়গায় দেখা হয়েছিল,
কিছু সরকারি কাজে আমার সঙ্গে আলোচনার একটা সুযোগ আমি পেয়েছিলাম। সেই সরকারি কাজে যখন আলোচনা হয়েছিল তখন আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক, যাকে বলা হয় ক্যাপিটাল অফ ফেক কারেন্সি নোট, অর্থাৎ কালো টাকার, জাল টাকার রাজধানী হচ্ছে আমাদের মালদা জেলার কালিয়াচক এলাকা। কথা বলতে বন্ধ কত। তাই স্বাভাবিকভাবেই নোটবন্দির কারণে যে উদ্দেশ্যে নোটবন্দি করা হয়েছিল সেই নোটবন্দির একটা উদ্দেশ্য সফল হয়নি। বলা হয়েছিল নোটবন্দি করলে ক্যাশলেস ইকোনমি অর্থাৎ ডিজিটাল ইকোনমি চালু হবে। দেখুন, ডিজিটাল ইকোনমি কোথায় চালু হয়েছে আমি আপনি জানি, বরং আমি বলবো করোনার কারণে আমরা ডিজিটাল ইকোনমির দিকে অনেক ঝুঁকেছি। অর্থাৎ করোনা অভিশাপ হলেও করোনার কারণে আমরা আমাদের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেছি। আমি আপনি মাস্ক ব্যবহার করা শিখেছি, আমি আপনি স্যানিটাইজার ব্যবহার করা শিখেছি। সঙ্গে সঙ্গে করোনার কারণে কিন্তু আজ নোটের ব্যবহার কিছুটা অংশ কমে ডিজিটাল ইকোনমি দিকে আমরা গিয়েছি। কিন্তু নরেন্দ্র মোদীর নোটবন্দির কারণে ভারতবর্ষে ক্যাশলেস ইকোনমি অর্থাৎ নোটবিহীন অর্থনীতি কিন্তু গড়ে ওঠেনি। অথচ উল্টো দিকে কি হয়েছে, শুধু নোটবন্দির কারণে মানুষ ব্যাংকে টাকা তুলতে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে প্রায় 150 থেকে 200 মানুষের মৃত্যু হয়েছে, শুধু লাইনে দাঁড়িয়ে। রুটি রুজি কত লোকে গেছে? 50 লক্ষ মানুষের রুটি রুজি চলে গেছে। কারণ নগদে কারবারে বিশ্বাস করে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে যে এমএসএমই সেক্টর যাকে বলি আমরা, ছোট উদ্যোগ যেগুলোকে বলি আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেখানে লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে গেছে। কারণ তারা নগদে বিজনেসে বিশ্বাস করতো, নগদ কারবারে বিশ্বাস করত। নোটবন্দির কারণে ভারতবর্ষের আর্থিক অবস্থার উপরে প্রচণ্ড আঘাত এনেছে। সেটা শুধু আমরা না, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে কথা যে নোটবন্দির কারণে ভারতবর্ষের আর্থিক ব্যবস্থার উপরে প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, আর্থিক ব্যবস্থা আঘাতপ্রাপ্ত হয়েছে। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি বলেছিলেন যে নোটবন্দি করার মধ্য দিয়ে একটা আমাদের দেশের অর্থনীতি 1 থেকে 2% জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 2% উপরে আমাদের ক্ষতি হবে। দেখা গেল ভারতবর্ষের অর্থনীতি 2% উপরে ক্ষতি হলো, জিডিপি 2% ক্ষতিগ্রস্ত হলো। সেদিন মনমোহন সিংয়ের সেই প্রবাদ বাক্য আমরা লক্ষ্য করলাম, বাস্তবে প্রতিফলিত হলো। ভারতবর্ষের অর্থনীতির 2% ক্ষতিগ্রস্ত হলো। ভারতবর্ষের অর্থনীতির 1% মানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা বোঝার চেষ্টা করুন। আমাদের মনে করুন 30 লাখ কোটি টাকার ইকোনমি, সেখানে 1 থেকে 2% মানে কত টাকা ক্ষতি হয়েছে আপনারা হিসাব করে নিন। তাই স্বাভাবিকভাবেই নোটবন্দির 4 বছর পূর্তি হলো আজকে। নরেন্দ্র মোদীর কাছে দাবি থাকবে আমাদের যে নোটবন্দির কারণে আপনি দেশের অর্থনীতির যে সর্বনাশা ডেকে এনেছিলেন তার জন্য সময় এসেছে মানুষের কাছে ক্ষমা চান। নোটবন্দি, জিএসটি, সর্বোপরি করোনাকে ঠেকাতে গিয়ে যে তুগলুকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তার জন্য আজ দেশের সর্বস্তরের মানুষ আজ ক্ষতির শিকার হয়েছে। সর্বস্তরের মানুষ আজ আর্থিকভাবে তাদের রোজগারের ক্ষেত্রে তারা এক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে বাধ্য হয়েছে। ভারতবর্ষের অর্থনীতি ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আজও আমরা উঠে দাঁড়াতে পারছি না। তাই স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর এই তুগলকি ফরমান ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করেছে, রুটি রুজির ক্ষেত্রকে ধ্বংস করেছে। তাই নোটবন্দির 4 বছরের পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদীর ভারতবর্ষের মানুষের কাছে তাঁর ভুল সিদ্ধান্তের জন্য ব্যুরো রিপোর্ট, দৈনন্দিন।